আসিফ নজরুল, তোমার বাপের আদালত এটা, তোমার ন্যাংটা করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজস্ব দান করে রাখা হবে, ভালো হয়ে যাও আগে। সাংবাদিক ইলিয়াসের আরেকটি তথ্য সত্য হলো, ইদানিং সাংবাদিক ইলিয়াস প্রশংসায় ভাসছেন। আসিফ নজরুল সাহেব, আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন। একটি ভিডিওতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এজেন্ট হিসেবে উপস্থাপন করা হয়। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু জাতির কাছে ক্ষমা চেয়ে বিদায় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ডক্টর আসিফ নজরুলের সামনে। হ্যাঁ দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যেভাবে ডক্টর আসিফ নজরুল স্যারের গোপন ভিডিওগুলি পাস করছেন, তাতে করে তিনি কিন্তু প্রতিবাদ তো করতে পারছেনই না, সঙ্গে কিন্তু তার পদত্যাগেরও দাবি উঠেছে। তবে কি এখানেই সমাপ্তি ঘটছে ডক্টর আসিফ নজরুল স্যারের? হ্যাঁ দর্শক, সেটার এই বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আসিফ নজরুল, তোমার বাপের আদালত এটা, তুমি মন চাইলে রোজিনারে ছেড়ে দিবা, মন চাইলে মাহমুদুর রহমান এই করবা, তোমার ন্যাংটা করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজস্ব দান করে রাখা হবে, ভালো হয়ে যাও আগে থেকে বলে। আসিফ নজরুল কি করেন? শাওনের বাসায় গিয়ে ঘুমান না কি করেন এটা জানতে হবে। যে আসিফ নজরুল, শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়ে ওই শিল্পকলা একাডেমির ডিজি কে বানান, আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনাকে ধন্যবাদ। আর যে ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়েকদিন আগে বলেছেন যে 2024 সালে এসেও নারীরা বুরকা পরে, এটা আমাকে দেখতে হয়। এই হচ্ছে সেই ডিজি। ইফতেখার নিজের চোর, সেই চোর এখন আবার ফের সুশীল হওয়ার চেষ্টা করছে। আর ইসলামের কথা শুনে ওনার শেষ করে উঠে, ওনাকে মাথায় রাখতে হবে যে এখন হাসিনার সরকার না, যা মনে চায় তা বলা যাবে। পাঠ্যপুস্তক এই দেশে আলেমরা যেভাবে চায়, এই দেশের 95% মুসলমান যেভাবে চায় সেইভাবে হইতে হবে। আর আসিফ নজরুল, আমি মনে করি এই এগুলোর সব গুটিবাজির পেছনেও আসিফ নজরুলের হাত আছে। আসিফ নজরুলকে সেটা মাথায় রাখতে হবে। আসিফ নজরুলের মা ছিল হচ্ছে আপনার জাহানারা ইমাম, তাকেই তো সে মা বলতো। এই মা উপাধি দেওয়া, জাহানারা ইমামের মতো নাস্তিক এই বেয়াদবকে আপনার মা উপাধি দেওয়ার পেছনে আসিফ নজরুলের কি ছিল, সেটার একদম প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এটার অর্গানাইজ করার সবকিছুর পেছনে আসিফ নজরুলের হাত ছিল। তারপরে আসলে হচ্ছে তিনি, তার বস হচ্ছে গিয়ে শাহরিয়ার কবির। তার বস শাহরিয়ার কবির তাকে বিচিত্রায় যেভাবে লিখতে হতো, কয়েকদিন আগে তিনি ফেসবুকে বলেছেন যে তিনি দেলোয়ার হোসেন সাইদিকে বলেছেন এক ধর্ম ব্যবসায়ের উত্থান, এই শিরোনামে তিনি 1986-এ তিনি কলাম লিখেছিলেন। সেই কলাম তিনি কেন লিখেছিলেন তিনি কয়েকদিন আগে তার ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন। তাকে নাকি শাহরিয়ার কবির ভুল বুঝিয়ে এটা লিখিয়েছিলেন। আসিফ নজরুল, আপনি সাংবাদিকতা করেন, আমরা সাংবাদিকতা করছি, আর এই সাংবাদিকতায় কেমনে অ্যাসাইনমেন্ট দেয়, কেমনে একজন রিপোর্টার নিউজ করে, এগুলো আমরা সব জানি। এইসব ভুলভাল বুঝায় লাভ নেই। এখন আবার উনি ওনার আরেক আম্মা জনাব শাওন, এই হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, তিনার পরামর্শে আপনার শিল্পকলা একাডেমির এই ডিজি করেন, বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন তার পছন্দের লোকজন। অর্থাৎ আসিফ নজরুল, আপনি কয়েকদিন আগে এই যে কি বলে ইত্তেফাকের যে নাম কি, আনোয়ার হোসেন মঞ্জু, তাকে বের করার জন্য আপনি সহায়তা করেছেন। আমার কাছে যতটুকু তথ্য, আপনার পাশে এখন পর্যন্ত এই সামন্তলাল সেন, যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিল, সে এখনো আপনার বাসায় পলায় আছে। এগুলোর এই যে প্রশ্ন আপনার বিরুদ্ধে, আপনি মনে করেন না এইসব প্রশ্ন আমরা ভুলে যাবো? গোলাম ময়লা রনির মতো যখন ক্ষমতা থাকবে না, তখন এমন ভাবে করবো রাস্তায় মুখ দেখাইতে পারবেন। আপনার অনেক কিছু কিন্তু আছে, তো একটু সাবধান হয়ে তারপরে চলাফেরা করতে হবে। কয়দিন চলবে সেটা না ভাই, আমার পক্ষ থেকে সেটা বললাম। আর শেষ কথা বলি, বিএনপি আপনারা মনে হচ্ছে ভাব দেখে মাহমুদুর রহমানকে চিনেন না। এই আজকে সাকাত চৌধুরীকে আপনারা চেনেন নাই, জামাতের নেতাদেরকে আপনারা চেনেন নাই, সেই কারণে শেখ হাসিনা 15 বছর আপনাদেরকে এইভাবে টর্চার করতে পেরেছে। আজকে মাহমুদুর রহমানকে চেনেন না, তো এই মাহমুদুর রহমানের সাথে যে আচরণ হয়েছে কালকে আপনার সাথে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো একটু কেয়ারফুলি। আর ভাই আরেকটা জিনিস বলে রাখি, রোজিনার কথা এখানে আসছে। রোজিনাকে কেন ছাড়া হয়েছে? আমরা বলছি যে এটা হচ্ছে ভারত বিরোধী বিপ্লবী সরকার টরকার বলছি। রোজিনা কে ভাই? রোজিনাকে যেদিন ধরা হয়েছিল, সেদিন কেন ধরা হয়েছিল সেই ঘটনাটার একদম মূল বিষয়টা আমি জানি। চায়না থেকে ভ্যাকসিন আনা হয়েছিল, সেই ভ্যাকসিন আনা হয়েছিল, সেই কত টাকা রেটে ভ্যাকসিন আনা হয়েছিল সেই কাগজগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাচ্ছিল না, কিন্তু ভারত চাচ্ছিল সেটা প্রকাশ করতে, যে শেখ হাসিনা চায়না থেকে কত টাকা নিয়ে এনেছে, একটা চুক্তি যে হচ্ছে, এই ইয়েটা প্রকাশ করতে। তখন রোজিনাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেটা চুরি করানো হয়েছে। সেই চুরি করানো এখানে ধরা খাওয়ার পরে তারপরে এটা নিয়ে হয়। সো রোজিনারা, প্রথম আলো, এগুলো হচ্ছে ভারতের রয়ের এজেন্ট, বাংলাদেশের রয়ের একদম সরাসরি যদি হেড অফিস বলেন সেটা হচ্ছে প্রথম আলো। সেই কারণে তাদেরকে এত দ্রুত ছাড়া হয়েছে। আসিফ নজরুলের সামনে বলা হয়েছে, আমি সেই সংবাদ সম্মেলনটা দেখছিলাম, আসিফ নজরুলকে বলা হচ্ছে আপনি কি জানেন রোজিনার নামে এই মামলা? হ্যাঁ, কোথায় বলেন তো, এদিকে আসেন। সাথে সাথে তিনি লিখে দিয়েছে। আসিফ কথা তো শুধু ডক্টর আসিফ নজরুল একা বলেন না, এবং এখানে অনেক মানুষের রক্ত আছে, অনেক মানুষের পরিবারের বিসর্জন আছে, এগুলোর মধ্য দিয়ে আজকে একটা সরকার গঠিত হয়েছে। এমনকি আজকে এই সমন্বয়কদের একজন এখানে উপস্থিত আছেন। আমি জানি না যে সমন্বয়কদেরকেও কতটুকু মূল্যায়ন করা হয়। তারা যে সময়টাতে হাসনাত আব্দুল্লাহ যখন কথা বলেছেন, ওই সময়টাতে তো আমরা জানি না যে শেখ হাসিনা এইভাবে পালিয়ে যাবেন।
তাদের জীবনটা কি হতো, তারা কি অবস্থায় পড়তেন পরের পরিস্থিতি। আজকে যদি শেখ হাসিনা থাকতো তাহলে কি হতো, আসাদ আব্দুল্লাহ আজকে তাকে পাওয়া যেত, কিন্তু নেই। তো এই মানুষগুলোর ব্যাপারে ন্যূনতম একটা কৃতজ্ঞতা বোধ, সম্মান বোধ দেখানো যে উচিত ছিল, সেটা এই সরকার দেখান নাই। বিশেষ করে আমি যেটা বললাম যে আইন মন্ত্রণালয়, তাদের অন্তত উচিত ছিল যে কাদের কাদের বিরুদ্ধে মামলা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ছিল যে কারা কারা হাসপাতালে আছে, কারা মারা গেল, তাদের ক্ষতিপূরণ থেকে শুরু করে এই জায়গাগুলোই করা। আমি খুব আশ্চর্য হয়েছি যে এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই ওনার বিরুদ্ধে যে মামলাটা ছিল, সেই মামলাটার যে আইনগত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা অনুযায়ী উনি আসলে এটা সংবিধান করা হবে, আইনকে করা হবে, ভাঙা হবে, ওনাকে যদি নাকি জেলে না ইলিয়াস, আমি কি আপনাকে বলি, ধরেন মানুষের জন্য আইন, আইনের জন্য কিন্তু মানুষ না, একদম সহজ ভাবে। ভাই আপনি না মানুষের জন্য আইন আমার দরকার নেই ভাই। আমি আমার কথা হচ্ছে এখন যে সরকারটা আছে, সেই সরকারটা সংবিধানের কোন ধারা অনুযায়ী এই সরকার ক্ষমতা আছে আপনি আমাকে বলেন। এই সংবিধানে কি এই সরকারকে অ্যালাউ করে নাকি? তো ওনারা যদি সংবিধান ব্রেক করে যদি আসতে পারে, তাহলে এটার জন্য যদি প্রয়োজন হয় সংবিধান ভায়োলেট করুক, সংবিধান সংশোধন করুক, সংবিধান আবার ফের নতুন করে করুক, এটা স্থগিত করুক, যেভাবে করতে হবে। মাহমুদুর রহমান একদিনে তৈরি হয় নাই, মাহমুদুর রহমান এই দেশে ভেসে আসে নাই। তিনি যে সময় কথা বলেছেন, যে সময় তিনি তার পত্রিকায় থেকে বের হয়েছেন, সেই সময় মাহমুদুর রহমান কি করেছেন সেটা এই প্রজন্মকে জানতে হবে। অতএব মাহমুদুর রহমানের ব্যাপারে আমি ইলিয়াস দরকার নাই, কিন্তু মাহমুদুর রহমানের ব্যাপারে এই সরকারের খুব বেশি সেন্সিটিভ হওয়া দরকার ছিল। তিনি দেশে যাচ্ছেন, তার এক সপ্তাহ আগে থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল যে তিনি দেশে যাবেন। আসিফ নজরুল, শাওন তাকে এক লিস্ট দেয়, আর তিনি নিয়ে ওই শিল্পকলা একাডেমির ডিজি কে বানান। আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনাকে ধন্যবাদ। আর যে ব্যক্তিকে ডিজি বানানো হয়, সেই ব্যক্তি কয়েকদিন আগে বলেছেন যে 2024 সালে এসেও নারীরা বুরকা পরে, এটা আমাকে দেখতে হয়। এই হচ্ছে সেই ডিজি। এই জন্য বাংলাদেশ এই আসাদ আব্দুল্লাহ স্বাধীন করেনি। সাংবাদিক ইলিয়াসের আরেকটি তথ্য সত্য হলো, ইরানি সাংবাদিক ইলিয়াস প্রশংসায় ভাসছেন। তিনি যার সম্পর্কে যা বলছেন তার সত্যতা মিলছে। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিশন গঠন হবে না, এটা তিনি আগেই বলে দিতে পেরেছিলেন। আরো নানান বিষয়ে জাতিকে সতর্ক করছেন, জাতি সতর্ক হচ্ছে এবং জনগণের কাছে তার ক্রেডিবিলিটি আছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে আসিফ নজরুল সিস্টেমে বের হয়ে গিয়েছেন, বিশেষ করে এই বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে আসিফ নজরুল এক ধরনের দায় মুক্তি পেয়েছেন, দায়টা স্বরাষ্ট্র উপদেষ্টার উপর করেছে। তো নানান বিষয়ে আসিফ নজরুল কথা বলছেন, এমনকি জামাত ইসলামী নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সম্পর্কে কথা বলেছেন। মজার বিষয়, জামাতের ক্ষেত্রে এটা কখনোই ঘটেনি। ডাক্তার তাহের সাহেবকে সন্দেহ করছে জামাত শিবিরের লোকজন। আপনি বিভিন্ন জায়গায় জামাত শিবিরের মন্তব্য দেখেন, ইলিয়াসকে বিশ্বাস করছে, এটা ইলিয়াসের একটা বড় অর্জন। যদি আমি বলছি না যে ডাক্তার তাহের সাহেব ভারতের দালাল না, তবে হ্যাঁ, ভুলের ঊর্ধ্বে আমিরে জামাতও নন, তার ক্ষেত্রে তদন্ত হতে পারে। এগুলোর মধ্যে ইলিয়াস সাহেব আরেকটা তথ্য দিয়েছেন বেশ কয়েক মাস আগেই, যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছেন। এই কথা ইলিয়াস বলেছিলেন যে বাংলাদেশে আছে, এবং তিনি সতর্ক থাকতে বলেছিলেন যে যে কোনো সময় ওবায়দুল কাদেরকে ভারতে পার করে দেওয়া হতে পারে। ইলিয়াস বলেছেন প্রায় 1.5 মাস বা 2 মাস আগে, যদি আমি ভুল না করি। এখন আমরা দেখতে পাচ্ছি সব গণমাধ্যমের রিপোর্ট, এবং একেবারে দায় নিয়ে চূড়ান্ত ভাবে তারা বলছে, হ্যাঁ, এতদিন ওবায়দুল কাদের দেশে ছিলেন, তারপরে গ্রিন সিগন্যাল পেয়ে তিনি দেশ ছেড়েছেন, শিলং থেকে কলকাতায় ইত্যাদি ইত্যাদি, এগুলো সব স্পষ্ট হচ্ছে। দেখুন, ওবায়দুল কাদের যে দেশে ছিলেন এই কথা ইলিয়াস সাহেব আগেই বলেছিলেন। তো এখন সবার টনক নড়েছে, এখন ট্রাইব্যুনাল ব্যাখ্যা যাচ্ছে আইজিপির কাছে কিভাবে ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন। এখন সবাই বলা বলি করছে যে নেপথ্যে কে, কারা। ওবায়দুল কাদেরকে নিয়ে যা ঘটেছে, এতদিন দেশে ছিলেন, নিরাপদে দেশ ছাড়তে পেরেছেন, অনেকে পালিয়েছে, তাও আবার ওবায়দুল কাদের। হাউ ইজ ইট পসিবল? তো এটা নেপথ্যে কারা হতে পারে? এমন কোন শক্তি যে ওবায়দুল কাদেরকে পার করিয়ে দিয়েছে? এবং সেটা রাষ্ট্রশক্তি হয়ে থাকলে এটা ভয়ঙ্কর কিছু। ওবায়দুল কাদের মতো মোস্ট ওয়ান্টেড আসামিকে ভারতে পালাতে সহায়তা করে, তারা কারা? এবং তারা তো বড় অঘটন ঘটাতে পারে দেশে। এ বিষয়ে আমাদের সিরিয়াস হতে হবে। দর্শক, কিভাবে দেশ ছাড়েন ওবায়দুল কাদের? নানান চাঞ্চল্যকর তথ্য, মানে কয়েকটা বিষয় স্পষ্ট যে ওবায়দুল কাদের এতদিন দেশে ছিলেন, বর্তমানে কলকাতায় আছেন। বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে এটা উপস্থাপন করছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী দর্শকদের অনেকেই দেশ ছেড়েছেন। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায়, সেই প্রশ্ন অনেকদিন ধরেই। যদি গত সোমবার 16 ডিসেম্বর মানবজমিন এক প্রতিবেদন নিশ্চিতভাবে বলা হয় যে 8 নভেম্বর ওবায়দুল কাদের কলকাতায় পৌঁছেছে। 5 আগস্ট থেকে 95 দিন তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন,
কিভাবেই বা দেশ চালে, এর মানে 95 দিন দেশে ছিলেন। এর মানে এই সরকারের গুরুত্বপূর্ণ কোন দায়িত্বশীল লোকজন তাকে দেশ ছাড়তে সহায়তা করেছে, এটা স্পষ্ট। তারা কারা হতে পারে? খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন, কিন্তু কিভাবে দেশ সারবেন তার ফন্দি ফিকির করছিলেন। সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয় রাজধানী শিলংয়ে পৌঁছান। সেখান থেকে যান কলকাতা। দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করবেন, এমনটাই জানা গেল। ভারত সরকারের কাছে তার জন্য কেউ লবিং করেছিল, শেখ হাসিনা এক্ষেত্রে অনেকটা নীরব। আন্দোলন দমাতে ছাত্রলীগ যথেষ্ট কাদের মন্তব্য, যে কাদের মোস্ট ওয়ান্টেড আসামি, এটা তো স্পষ্ট, এবং তিনি কলকাতায় আছেন, থাকবেন। এই যে বিষয়টা 95 দিন বাংলাদেশে ছিল এবং সরকারি ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের গ্রিন সিগন্যালে তাকে নিরাপদে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারা হতে পারে তারা? এই কাজ যারা করেছে, ওবায়দুল কাদেরকে ভারতে যেতে তারাই সহায়তা করেছে। আর বর্তমান বাস্তবতায় আমি মনে করি সেনাবাহিনী তাদের পক্ষে সম্ভব ওবায়দুল কাদেরকে দেশ ছাড়তে সহায়তা করা। পুলিশ এই সাহস করবে না, বা তাদের সেই সক্ষমতার ঘাটতি রয়েছে। অতএব সেনাবাহিনী যদি কোনোভাবে টহল দিয়ে বা প্রোটোকল দিয়ে ওবায়দুল কাদেরকে দেশ ছাড়তে সহায়তা করেন, মোটা অঙ্কের টাকার বিনিময় কিংবা ভারতের লোবিং এ, দ্যাটস পসিবল। অতএব ওবায়দুল কাদেরের যে 95 দিন দেশে থাকা এবং সেখান থেকে ভারতে পালিয়ে যাওয়া, এর নেপথ্যে সেনাবাহিনী থাকতে পারে। আবার এরই মধ্যে আবার আমরা খবর পেয়েছি যে সেনাপ্রধানের সাথে গোপন বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। অতএব এখানে সেনাবাহিনীকে সন্দেহ করা যেতে পারে। সেনাবাহিনী দুধের ধোয়া নয়। হ্যাঁ, আমরা সেনাপ্রধানকে যথেষ্ট শ্রদ্ধা করি, তিনি জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন শেষে। যদি তিনি অবস্থান না নিলেও কিছু হতো না, আমাদের বিজয় হতোই। আমি তো আসিফ নজরুলের মতো নিম্নমানের লোকের দ্বারা এগুলো আশা করি না। যে মানুষটা নিজের প্যান্ট বদলাতে পারেনি 15 বছরে, সে দেশ পরিবর্তন করবে, এটা তো আশা করা উচিত না। সে 60,000 টাকা বেতনে ঢাকা ইউনিভার্সিটির টিচার, সে 3টা প্যান্ট নিয়ে 15 বছর চালিয়েছে। তার দ্বারা মানে একটা মানে আমার তো ঘৃণা করে এই ধরনের লোক আমাদের সরকারে আছে। এটা খুবই দুঃখজনক। কিছু ছাত্রদেরকে তোষামোদী করে কিছু পদবি পেয়েছে, কিন্তু জনগণের কাছে এই ধরনের লোক কোনোদিন গ্রহণযোগ্য হবে না, এবং তাদের কোনো সংস্কারের কোনো দাম নেই। আসিফ নজরুল বলেছে যে সিন্ডিকেটগুলি বেশি শক্তিশালী, তারা কিছু করতে পারে না। আরে সরকারের চেয়ে তো শক্তিশালী না সিন্ডিকেটগুলি। সিন্ডিকেট ভাঙার অনেক উপায় আছে। একটু চিন্তা করলে, একটু বুদ্ধিমান লোককে এই কাজটা দিলে তারা পারত। জনগণ এই জিনিসটা সরকার থেকে এই ধরনের কথা তারা আশা করে না, যে সিন্ডিকেটটা বেশি শক্তিশালী, আমরা কিছু করতে পারছি না। এই ধরনের কথা যদি হয়, তাহলে সরকারকে বলবে তোমরা সরে যাও বাবা, তোমাদের এই ক্ষমতায় থাকার দরকার নাই। তোমরা জনগণের এই কাজটা না করতে পারলে তোমাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমার বাবার হত্যাতে এখনো সুষ্ঠু তদন্ত হয়নি, এবং এই সরকারও কিছু করছে না এ ব্যাপারে। আমাকে অপেক্ষা করতে হবে একটা মানে ভালো মানের একজন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তখন আমরা এটা আশা করতে পারি আমরা বিচার পাবো। বিটিআর হত্যা তো এখনো ঠিকমতো তদন্ত হচ্ছে না। সো এইগুলি তদন্ত না করে আমাদের দেশের এই অমীমাংসিত সব এই সমস্যাগুলি থেকে যাবে। এই সরকারের কয়েকজনের উপরে আমার কোনো আস্থা নেই, আমি ভবিষ্যতে এটা আশা করতে পারি। আর আওয়ামী লীগের মানুষই আমার বাবাকে হত্যা করেছে, সো আওয়ামী লীগের সময় এটার বিচার সুবিচার পাবো, এটা তো আশা করা উচিত ছিল না। বেশিরভাগ লোকই যারা জড়িত ছিল তারা আওয়ামী লীগের ছিল, একজন বিএনপির লোক ছিল। দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি শুনে আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু।